শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জানাবো সচিবালয় ঢুকে ভাঙচুর হত্যা চেষ্টা, 1200 জনের বিরুদ্ধে মামলা। এবার জানাবো ডাকাতির পর ভুক্তভোগী গৃহকর্ত্রী বললেন, প্লিজ কিছু লিখেন না, আমাদেরকে মেরে ফেলবে ওরা। নুরুল হক নূর বলেছেন, এনসিপির নিবন্ধনই নেই, তাহলে বড় দল হিসেবে তাদের কিভাবে ডাকলো সরকার। বিস্তারিত শুনবেন প্রতিবেদনে। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে 1200 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার অর্থাৎ 23 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে মামলাটি এজাহার গ্রহণ করেন। একই সঙ্গে আগামী 28 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে ডিএমপি বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলা করেন। এতে বিভিন্ন কলেজের অজ্ঞাত পরিচয় শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 22 জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে অজ্ঞাত পরিচয় 1000 থেকে 1200 শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীরা মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত সহ বিভিন্ন দাবি নিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করেন। প্রথমে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ও শিক্ষা ভবনের উদ্দেশ্যে মার্চ করলেও পরবর্তীতে শিক্ষা ভবন থেকে বের হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে সচিবালয়ের সামনে অবস্থান নেন। আন্দোলন চলাকালীন নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। তাদের সচিবালয়ে প্রবেশ না করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করা হয়। পরে তারা বেআইনিভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় মেন গেটের সামনে এসে দাঙ্গা সৃষ্টি করে এবং গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন তাদের বাধা দিলে কর্তব্যরত পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অনেকেই গুরুতর আহত হন। এছাড়া সরকারি গাড়ি ভাঙচুর করে ক্ষতি সাধন করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। গত সোমবার দিবাগত রাত 1টার দিকে বাড়িতে হঠাৎই ডাকাত হানা দেয়। ডাকাতদের দল বাড়ি থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেলেও পুলিশের কাছে অভিযোগ দিতে চান না পরিবারের সদস্যরা। খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য গেলে ওই বাড়ি ষাটোর্ধ্ব গৃহকর্ত্রীর হাত জোর করে বলেন, প্লিজ আপনারা কিছু লিখেন না, পরে ওরা আমাদেরকে মেরেই ফেলবে। আপনারা লিখলে আমাদের নিরাপত্তা কে দেবে? যা হওয়ার হয়ে গেছে, আমরা পুলিশকেও জানাবো না। চট্টগ্রামের রাজন উপজেলার পাহাড়তর ইউনিয়নের একটি গ্রামে ওই বাড়ির অবস্থান। সীমানা প্রাচীরে ঘেরা পাকা একতলা বাড়িতে থাকেন গৃহকর্ত্রী, তার এক পুত্রবধূ ও 2 নাতি। বড় ছেলে পরিবার নিয়ে থাকেন ইউরোপের একটি দেশে। ছোট ছেলে চাকরির সুবাদে চট্টগ্রাম নগরে। অতীতে কখনো চুরির ঘটনাও ঘটেনি বাড়িটিতে। এবার ডাকাতি হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। গৃহকর্ত্রী ও আশেপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত 1টার দিকে 8 জনের একটি ডাকাত দল প্রবেশ করে ওই বাড়িতে। এরপর পরিবারের সদস্যদের হাত পা মুখ বেঁধে সব লুট করে নেয়। গৃহকর্ত্রী বলেন, তিনি ব্যাংক থেকে টাকা তুলে এনেছেন, এ কথাও জানতো ডাকাতরা। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। তার পুত্রবধূর কক্ষে ঢুকে ডাকাতরা নাতিকে মেরে ফেলারও হুমকি দেয়। তিনি তখন বলেন, যা যা লাগবে নিয়ে যান, নাতিকে মারবেন না। তারা 3:30 পর্যন্ত ঘরে অবস্থান নেয়। পরে তাকে পুত্রবধূর কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয়। যাওয়ার সময় ডাকাতেরা হুমকি দেয়, পুলিশকে জানালে পরে এসে মেরে ফেলবে তারা। ভোর 4টার দিকে জানালা দিয়ে একজনকে ডেকে গৃহকর্ত্রী বলেন, তাদের বাড়িতে ডাকাত পড়েছে, তবে ডাকাত দল কি নিয়ে গেছে সেটা তিনি বলতে রাজি হননি। বারবারই বলছিলেন, আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ওই নারীর ভাই একটি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। জানতে চাইলে তিনি বলেন, আমার বোনের ঘরে কোনো পুরুষ ছিল না, আগে কখনো চুরি ডাকাতি হয়নি। এবার ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন সহ নানা জিনিসপত্র নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শনে আসা পাহাড়তল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মুৎসুদ্দি বলেন, 1 লাখ ঘরে ডাকাত ঢুকে নানা জিনিসপত্র নিয়ে যায়। কি নিয়েছে তা গৃহকর্মী প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছেন। জীবনের নিরাপত্তার কথা ভেবে তারা মামলাও করতে চান না। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ গিয়ে তদন্ত করেছে।
ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে, তবে পরিবারের পক্ষ থেকে মামলা না দেওয়ায় ডাকাতদের শনাক্ত করা কঠিন হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের উপর পক্ষপাতের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নূর। বুধবার অর্থাৎ 23 জুলাই প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি বলেন, একটি গণঅভ্যুত্থান পর গঠিত জনপ্রিয় সরকার যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে তবে জনগণের আস্থা দ্রুত সরে যেতে পারে। নুরুল হক নূর প্রশ্ন তোলেন, 4টি দলকে কি ভিত্তিতে বড় দল হিসেবে নির্বাচিত করা হলো? তিনি বলেন, গতকাল রাতে বৈঠকে ডাকা 4 দলের একটি তো নিবন্ধিত না, সদ্য গঠিত। এ বিষয়ে আজকে 13 দলের বৈঠকে প্রায় সবাই আপত্তি তুলেছেন। তিনি অভিযোগ করেন, সরকার এনসিপির প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ করছে, যা একটি নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করতে পারে। আমরা আজ সকালে সরকারকে স্মরণ করিয়ে দিয়েছি, যদি নির্বাচনের আগে পক্ষপাত স্পষ্ট হয় তাহলে সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবেই, বলেছেন তিনি। চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ড ও গোপালগঞ্জের সম্ভাব্য সহিংসতা নিয়ে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন। তার মতে, সরকার যদি আগে থেকে সব আজ করতে না পারেন তাহলে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। পতিত স্বৈরাচারী শক্তির গুলো আন্দোলনের নাশকতা করতে পারে, এ আশঙ্কা প্রকাশ করে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে নূর বলেন, 1-2টি দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হলে সেটি বৃহত্তর জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়। তিনি সরকারকে আহ্বান জানান, কোনো রাজনৈতিক চাপ বা পক্ষপাত ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে। স্থানীয় সরকারের অকার্যকর কাঠামো নিয়েও কথা বলেছেন তিনি। তার মতে, প্রতিনিধি না থাকায় এলাকাভিত্তিক বিশৃঙ্খলা বাড়ছে, প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারছে না। সে কারণে ধাপে ধাপে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ দেন তিনি আরও অভিযোগ করেছেন, গত 11 মাসে এনসিপি ছাড়া আর কোনো ছাত্র সংগঠনের সঙ্গে সরকার বসেনি। বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়ের প্রস্তাব রাখেন নূর, যাতে সরকার আশ্বাসও দিয়েছেন বলে জানান তিনি।